মানুষের জীবনে এমন অনেক কষ্ট আছে ভাই। মারছে। কে মারছে? কে মারছে? মারছে। আরে কে মারছে? 6 মারছে। ও 6 মারছে। হ্যাঁ মানে মারছে মানে আমরা মার্চ মাসে মারছে। আর আপনি 6 মারছে। একটা জোরে হাততালি হোক। এই মারছে এমনি এমনি আসেনি। হ্যাঁ বুঝতে হবে না, আজকে একটু গেটআপ টেটআপ দেখে। হ্যাঁ একদম সেরা। মার্সিডিজ করে আসলাম। আর ওই যে আমাদের এই শোয়ের ডিরেক্টর যে এই মাসে ব্যবসা করে দেউলিয়া হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, সে হচ্ছে আমাদের ডিরেক্টর মার্চেন্ট অফ ভ্যানিশ। এই পাশে 3 জন বিচারক রয়েছেন, আমাদের প্রিয় 3 জন বিচারক, কিন্তু তার সামনে কোনো ভুল করলে নো মার্সি। আর এই যে এই দিকে বসে আছে কমার্সের স্টুডেন্ট, একটা জোরে হাততালি তাদের জন্য। আর এই যে আজকে শুরুতেই কান্নাকাটি করলাম, এই কান্নাকাটির অবসান আজকে হবে, কারণ এই দুঃখের হিসাব নিকাশ করে, কমার্সের স্টুডেন্টদের বলছি, দুঃখের হিসাব নিকাশ করে কোনো লাভ আছে? কোনো লাভ আছে? নাই। তাই তো সবাইকে বলছি, সারাদিন বসে বসে দুঃখের কষ্ট বসে জীবনের লাভ কি বলো? তোমাদের প্রয়োজনে টিভি আয়োজনে হাসো এবার শুরু হলো, ফাটাফাটি বিনোদনে ভরপুর সারাক্ষণ হাসো হাসো হাসো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। ভাষার মাসে আমরা ভাষা শিক্ষা গ্রহণ করেছি। এই মাস স্বাধীনতার মাস, আর আমাদের যুদ্ধের একমাত্র অস্ত্র আমাদের মুখের ভাষা। ভাষা ঠিক রেখে আপনাদেরকে হাসানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। তার আগে বলে রাখি, এই যুদ্ধে যে হবে জয়ী, যে হবে প্রথম মার্সেল, তাকে দেবে 5 লক্ষ টাকা। যাবে সেকেন্ড রানার আপ, তাকে মার্সেল দিচ্ছে 2 লক্ষ টাকা। এছাড়া আজকের এপিসোড উইনার পাবে পুরস্কার, যে চলে যাবে তার জন্য পুরস্কার থাকছে। প্রত্যেক পারফর্মার দ্বিতীয়বারের মতো পারফরমেন্স করছে এই তৃতীয় রাউন্ডে। সবার জন্য শুভকামনা। স্বাধীনতার মাসে লড়াই চলবে, কিন্তু তার আগে বলে রাখি, আমাদের এত সুন্দর করে সাজিয়েছে। আমি ভাবছি এই মার্চ মাসে না জানি এই মার্চেন্ট অফ ভ্যানিশ হয়ে যায়, এত পোশাক আমাদের দিয়েছে। 12 ক্লদিং এর জন্য জোরে একটা হাততালি হোক। আচ্ছা, অনেকে বলছে, আচ্ছা এই যে ভাই ব্রাদার আপনারা পোশাক চেঞ্জ করেননি, এই পোশাকটা তো আগেও ছিল, ফেব্রুয়ারিতেও পরেছেন আবার মার্চেও পরেছেন, আচ্ছা পোশাক কি চেঞ্জ করেছেন? পরশ একটু দাঁড়াও তো, পরশ দাঁড়াও, পরশ দাঁড়া, হ্যাঁ দেখেন চেঞ্জ করেছে। এখন হচ্ছে শাওনেরটা পরশ পড়েছে, এই চেঞ্জিং, আমরা ইন্টার চেঞ্জিং চলছে। প্লিজ, পরশ আমাকে বলেছে যে কোনোভাবে যেন আমাকে দাঁড় না করায়। এই ম্যাক্সিমাম পোশাক দিয়েছে 12 ক্লদিং। কেন? সবচেয়ে বড় ধন্যবাদ কেন টাসেলোকে, কারণ সবচেয়ে বড় উপকারটা টাসেলো করেছে তুষার ভাইয়ের ড্রেস। তুষার ভাইয়ের জন্য জোরে হাততালি। আজকে দুর্দান্ত লাগছে। শবনম ফারিয়া, একটা জোরে হাততালি হোক। প্রিয় নায়ক আমিন খানের জন্য জোরে হাততালি। আর কথা বাড়াবো না, আমাদের প্রথম পারফর্মারকে ডেকে নেব। আসছে চট্টগ্রাম মীর সরাই থেকে রিয়াজ উদ্দিন। Hello judges, how are you? Hey boys, what's up? All okay, all okay? Cool. আমিন ভাই, আমার ইংলিশের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আর আমি তো চট্টগ্রাম থেকে আসছি, আমার বাংলার অবস্থা আরো বেশি খারাপ। বাট চিন্তা করছি আমি শিখতে তো হবে, ইংলিশ আমি ট্রাই করব, ঠিক আছে? ট্রাই করব। সো আজকের পুরো পারফরমেন্সটা আমি ইংলিশে করব। ইংলিশ বুঝতে কারো সমস্যা নাই তো? না একদম নেই। ইংলিশ বুঝতে কারো সমস্যা?
কন। আমি আপনার তো ইংলিশের সমস্যা নাই, পারি আপু আপনার ইংলিশের সমস্যা নাই, তুষার ভাই আপনার তো বাংলা সমস্যা। ভাই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। কেন ইংলিশই কেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হইতে হবে? ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বানাইছে কে? আমার কথা হচ্ছে ইংলিশ যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটার পক্ষে কে ভোট দিছে? একজন বাংলাদেশি হিসেবে আমি জিজ্ঞেস করতে চাই, ভোট কে দিছে? ভোট কখন হয়েছে এটাও জিজ্ঞেস করো, কখন কখন? রাত 9:30 বাজে। দেখেন ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আমি মানতেই পারি না, এটা আমি মানি না, কারণ আমি ইংলিশ পারি না। পারবো কিভাবে? আমি হচ্ছে এই পর্যন্ত যত ইংলিশ মুভি দেখছি সব তো মিউট কইরা। আর দোষ খালি আমার না, সব দোষ ইংলিশের নিজেরও আছে। এটা ইটসেলফ একটা কনফিউজিং ল্যাঙ্গুয়েজ। এটার যে স্পেলিংগুলো বানাইছে ও কী খেয়ে বানাইছে আল্লাহ জানে। নাইস দেখেন, নাইস স্পেলিং দেখেন, KNIFE, নাইস। এখানে কে এর কাজটা কি? কেন তোরা শুধু শুধু একটা কে কে এখানে বেকার বেকার বসে রাখছস? কে এখানে কি করছে? কি করছে? এটার অন্য কাজে লাগা। ওইদিকে আমরা একটা কে এর অভাবে ক্যাট লিখতেছি সি দিয়া। যা তা অবস্থা। ভাই ইংলিশ অ্যালফাবেট কয়টা? 26টা। এখানে একটা পুরুষ অ্যালফাবেট আছে, এটা হচ্ছে পি। সবাই একটু ভিজুয়াল করেন, পি একটা পুরুষ অ্যালফাবেট। পি পি যখন সকালে ঘুম থেকে উঠে এটা হয়ে যায় আর। একটা মেয়ে অ্যালফাবেটও আছে। কোনটা? এটা হচ্ছে ডি। এইসব কনফিউশনে পড়ে আমাদের তুষার ভাই ইংলিশ শিখতেই পারে নাই, কারণ ছোট হাতের অ্যালফাবেট আছে, বড় হাতের অ্যালফাবেট আছে, কিন্তু মোটা হাতের তো নাই। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ হলো ভাই, এটা ইমোশন প্রকাশই করা যায় না, দম বন্ধ লাগে, দম বন্ধ লাগে। অবশ্যই। তুষার ভাই আপনি বলেন, ইসি রে, এটা আপনি ইংলিশে বলতে পারবেন? পসিবল না, যা তো অবস্থা। এই ইংলিশের পাল্লায় পড়ে এখনকার পোলাপান না বলতেছে বাংলা, না বলতেছে ইংলিশ। ও মাই গড, ওরা একটা সেন্টেন্সে 5 বার বলে লাইক লাইক, 3 বার বলে ইউ নো হোয়াট, এগুলো বলে। আর এখনকার পোলাপান বাকি বাকি পুরোটা বাংলা বলতেছে, এটা বলে ইংলিশ সেন্টেন্স। এখনকার পোলাপান সব থেকে বড় ডাহা মিথ্যা কথা কখন বলে? কখন? ট্রাস্ট মি, এটা বলার পরে। তবে আপনি ইংলিশ বলতে না পারলেও, আমরা ইংলিশ বলতে না পারলেও আমাদের মুখ থেকে জোর করে ইংলিশ বের হয় 2টা টাইমে। কখন? একটা তো ঝগড়া করার সময়, আর আরেকটা তবে এই ঝগড়ার ইংলিশ আর রোমান্সের ইংলিশ, এই দুটার মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে। ঝগড়ার ইংলিশগুলো দেখেন পুরো একটা প্রপার সেন্টেন্স, আই মিন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুষার আইল কিল ইউ, আইল সি ইউ শাউন। আর রোমান্সের ইংলিশগুলো দেখেন জাস্ট একটা অথবা 2টা ওয়ার্ড, ইয়েস, ও ইয়েস, ইউ ওকে, ঠিক না? এই অবস্থায় হচ্ছে। কিন্তু আপনি যত বড় ইংলিশ পারেন না কেন, আপনি ইংলিশ পারেন, কিন্তু আপনি যে বিপদে পড়বেন না এটা আপনি বলতে পারবেন। আপনি যে কোনো সময় সমূহ বিপদে পড়তে পারেন। কখন? যখন দেখবেন দরজার সামনে লেখা পুশ অ্যান্ড পুল। আপনি যত বড় শেক্সপিয়ারই হন না কেন, আপনি পুলে পুশ, পুশে পুল করবেন, একবার হলেও করবেন। কিন্তু ঠিক আছে, দরজা খোলার সময় পুশ পুলে ভুল করেন, বন্ধ করার পরে পুশ পুলে ভুল করা যাবে না। যাই হোক, খুবই ইংলিশ নিয়ে আমি খুবই বিরক্ত। একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে, গুলশানের। ও আমাকে হাই হ্যালো করার পরে 2 দিন পরে জিজ্ঞেস করতেছে, আর ইউ ওকে উইথ ওয়ান নাইট স্ট্যান্ড? আমি বলছি আমি পারবো না সারা রাত দাঁড়িয়ে থাকতে। সারা রাত দাঁড়িয়ে থাকবো কেন? আমি সারাদিন অফিস করছি, আমার রেস্ট লাগবে। বলছে রেস্ট ইন পিস। আর একটা মেয়ের সাথে আমার কথা হয়েছে, ও আমার জিজ্ঞেস করে, হোয়াট ইজ ইউর বডি কাউন্ট? আমি বুঝছি শুধু বডিটা, আমি ভাবছি ওজন। আমি বলছি বডি কাউন্ট 67। 67 কেমন বডি কাউন্ট হয়? তুমি কোশ্চেন বুঝো না। আমি জিজ্ঞেস করছি তুমি কজনের সাথে শুইছো? আরে এত বড় ছেলে, আমি গুনে রাখছি কজনের সাথে শুইছি। আমি ছোটবেলা থেকে শুইতেছি, আব্বা আম্মার সাথে শুইছি, ভাই বোনের সাথে শুইছি, কাজিনের সাথে শুইছি।
গতকালকে একটা গায়ে হলুদের প্রোগ্রামে গেছি, একসাথে 10 জনের সাথে শুয়েছি। দেখেন আমরা নিজেরা আমাদের ল্যাঙ্গুয়েজকে অবহেলা করি। আপনি কল সেন্টারে কল দেন, কল সেন্টারে কল দিলে কি বলবে, বাংলার জন্য 1 চাপুন, ফর ইংলিশ প্রেস 2। কেন আমি ইংলিশের জন্য প্রেস করবো কেন? এখানে ইংলিশের অপশন আছে বা কেন? এখানে ইংলিশের অপশন থাকারই দরকার নেই, বলতে হবে বাংলার জন্য 1 চাপুন, নোয়াখালীর জন্য 2, চট্টগ্রামের জন্য 3, সিলেটের জন্য 4, না ফর ইংলিশ প্রেস 2। তাই তো। যাই হোক, শেষ করার আগে বলতে চাই, ইংলিশ নিয়ে অনেক মজামাস্তি হইলেও বর্তমান ওয়ার্ল্ডে আপনাকে কম্পিট করতে হলে, প্রতিযোগিতা টিকে থাকতে হলে ইংলিশ শিখতে হবে। ঠিক আছে, সো কিপ লার্নিং। আর রনি ভাই, হোয়াট ইজ ইউর বডি কাউন্ট? থ্যাংক ইউ। ওকে, আমি দেশের বাইরেটারে মাঝে মাঝে যাই, ভাবি ওদের সাথে একটু কথা বলবো। ইংলিশে কথা বলতে অ্যাকচুয়ালি কী লাগে? সাহস লাগে। আমি বললো ডু ইউ নো ইংলিশ? আমি বললাম ইয়েস, বললো কন্টিনিউ। আমি বললাম ব্যাস, ওই পর্যন্ত। আমিন খান, আর ইউ ওকে? ওকে বেবি, ইয়েস আই এম। ইয়াস, তোমার পারফরমেন্সও ওকে আছে। এবং সত্যি কথা বলতে কি, মানে যখন তোমার নামটা দেখলাম যে প্রথমে আসছো, আমরা তিনজনেই বলছিলাম আসছে রিয়াজ, তার মানে আজকে অনুষ্ঠানের প্রথমেই ধামাকা। এবং অ্যাজ ইউজুয়াল সেরকম ধামাকা পারফরমেন্সই দেখেছি। তবে গত দিন এটা বেশি ভালো ছিল, আজকেরটা একটু গত দিনের চেয়ে একটু হয়েছে। তা আশা করব যদি নেক্সট রাউন্ডে যাওয়া হয় বা মার্কস যদি নেক্সট রাউন্ডে নেয়, আরও ভালো কিছু দেখতে চাই। ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট। রিয়াজ, সমস্যাটা ওই জায়গায় যে তুমি এত ভালো পারফরমেন্স আমাদেরকে এর আগে দেখিয়ে ফেলেছো যে এখন যদি খুব ভালো না হয়, কারণ তুমি যখন আসো তখন আমরা দুজন বলছিলাম যে অনুষ্ঠানের শুরুতেই ও আসবে, বাকিদেরকে জাজ করা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এত ভালো পারফরমেন্স রিয়াজ ইউজুয়ালি করে। ভালো ছিল, বাট আমার আসলে তোমার কাছে এক্সপেকটেশন আরও অনেক 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 বেশি। সো প্লিজ, হোপফুলি তুমি নেক্সট রাউন্ডে আসবে। যদি আসো তাহলে আমি আরও ভালো পারফরমেন্স চাই। তোমাদের কয়েকজন যখন আসো তখন মনে হয় যে কী যেন করে, আজকে কী যেন হয়, এরকম একটা অপেক্ষা থাকে এবং ওয়েট করতে থাকি। এবং তোমার আজকের টপিকসটা খুব ভালো, দৈনন্দিন জীবনের ইংলিশ নিয়ে যে বিষয়গুলো আছে সেটাকে সুন্দর গল্পের মতন করে প্রেজেন্ট করেছে আমাদের সামনে। পারফরমেন্স নিঃসন্দেহে তোমার খুব ভালো। তবে ওরা যেটা বলছিল যে আমার তো এখনও সেই মেট্রো রেল, তো তুমি মেট্রো, হ্যাঁ ওইটা এখনও চোখের মধ্যে ভাসে, অসাধারণ ছিল, নিঃসন্দেহে ভালো ছিল, আরও ভালো। ভাই ইংলিশ সম্পর্কে একটু বলেন, মানে আপনার ইংলিশ পছন্দ না বাংলা? আমাকে কি তুই ছাড়বি না? এমনি যে বললো না আপনার, না আমার এমনি তো বাংলা, ইংলিশ বাংলা বাদ দিয়ে আপনি এখন পাহাড়ে। ভালো ছিল, রিয়াজ খুব ভালো ছিল। এই যে আমিন ভাই কিন্তু বললো আগেরটা ভালো ছিল, আজকে এই যে বললাম না কাল হলো কাল হলো কাল হলো, সেটাই হয়েছে। কিন্তু আমি বলবো দুর্দান্ত, ওকে, অসাধারণ ছিল রিয়াজ ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমি বলবো যে কেন ইংলিশ টপিক নিয়ে ঠিক ওই রকমটা হলো না। ওই রকমটা হলো না, এর কারণটা হচ্ছে বাংলা ছাড়া না আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা অসম্ভব। তাই বাংলায় হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো। অনেক আয়োজন আছে আপনাদের জন্য আজকে। পুরো এই এপিসোডে আমি যে লিস্টটা দেখেছি, একেবারে চমকে উঠবেন প্রত্যেকটা পারফরমেন্স দেখে। একটার পর একটা ধামাকা থাকবে। লাকি সেভেরেক যে হবে উইনার, তার জন্য মার্সেলের তরফ থেকে থাকবে 5 লক্ষ টাকা। দেখতে চাই আজকের এপিসোডে কার পারফরমেন্স হয়। মার্সেল এইচডি টেলিভিশনের মতো ঝকঝকে তকতকে দেখতে হলে অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে এই যে ইংলিশ নিয়ে অনেক টক হয়ে গেল, আমি সবাইকে একটি ইংলিশ সং ডেডিকেট করতে চাই। আমি জানি এই গানটা এই হাসো সিজন 7-এর জন্য একটা অ্যাসেট হয়ে থাকবে, কারণ আমি সবসময় বাংলায় কথা বলি, বাংলায় গান গাই। হ্যাঁ হ্যাঁ হবে। এই গানটা আশা করি আচ্ছা ইংলিশে গান করলে এটা সবাই কি বুঝতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, এক কাজ করি, সবাই বুঝতে পারবে না, এক কাজ করি যে ইংলিশ খুব ভালো বোঝে তা এরকম একজনকে নিয়ে আসি, সে
সে ঠিকঠাক তর্জমা করে দিতে পারবে। আমরা এদিকে খোঁজখবর রেখেছি। রোজা আলো ছড়াবে উপস্থাপনার অন্যতম একজন, ওর নাম রোজা, অসাধারণ একজন কন্টেস্টেন্ট ছিল আলো ছড়াবে উপস্থাপনা এই অনুষ্ঠানের। তার জন্য জোরে একটা করতালি হোক। আমি একবার বলেছিলাম না যে আমরা যারা উপস্থাপনা করছি কয়েকজন খেটে খুঁটে খাচ্ছি, তাদের সর্বনাশ করার জন্য এই জাহাঙ্গীর ভাই এবং মুস্তাফা ভাই উপস্থাপক খুঁজে নিয়ে আসছে। আমি বলে রাখছি যে একদিন আমরাও ডিরেক্টর খুঁজে বের করবো। আসো আমরা ভালো ডিরেক্টর দিয়ে করাবো। ওকে, আমি বলছিলাম যে ইংলিশে এক্সপার্ট, মুগ্ধ হয়েছিলাম এখান থেকে দাঁড়িয়ে তার উপস্থাপনা দেখেছিলাম। আজকে দেখতে এসছে, তাকে বলেছে কি সব ভুলভাল উপস্থাপনা করে, আপনি আসলে দারুণ হতো। ওকে, কেমন হতো? একটু সবাইকে শুভেচ্ছা জানিয়ে, বিচারক টিচারক সবাইকে একটু শুভেচ্ছা জানিয়ে একটু আপনার দৌড়টা একটু 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 কাইন্ডলি দেখিয়ে দেন প্লিজ। I am so honored to be here today. I hope everybody's doing fine. Honorable judges, I've seen this show ever since I was a kid, and NTV is a part of my childhood, and watching contestants making people laugh and making our day absolutely brilliant. I'm so excited to be here. Thank you so much for having me. ওকে, দাঁড়ানো বলেছিলাম আমি লাইক আপনার ভালো লেগেছে আমাদের কথা বলে। Thank you. আরে বাবা, ওকে, আপনাকে কেন নিয়ে এসেছি, আমি একটা ইংলিশ গান করব, সেই গানটা আপনি সবাইকে বোঝাবেন। Okay. থ্যাংক ইউ। অনেকদিন পর করছি, একটু ভুলভাল হলে কিছু মনে করবো, অনেকদিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, A B C D E F G H I J K L M N Q R S T V W X কেমন হয়েছে একটু বলতে হবে। The song was amazing. If I thank you. translate the song, it's Shoreo Shoreo. প্লিজ, থ্যাংক ইউ। একটা জোরে হাততালি প্লিজ। আপনি ওকে মাইক্রোফোন নিয়ে ওখানে গিয়ে বসবেন। থ্যাংক ইউ। কারণ আমাদের এই ডিরেক্টর যে সই করে সেটাই সুপারহিট, আর এবার যে পারফর্মার আসবে সে যে পারফরমেন্স দেবে সেটাই সুপারহিট। আসছে খুলনা থেকে রাইসা সুলতানা। আসসালামু আলাইকুম জাজেস। হ্যাঁ, আচ্ছা কিছু বলবো না। ওকে। ফারিয়া আপু, আমার ঘুমের সময় এত বেড়ে গেছে যে এখন স্বপ্নগুলোও প্রতিদিন রিপিট হয়। গতকাল রাতে তো দুইটা স্বপ্নের মাঝখানে মার্সেলের একটা বিজ্ঞাপন শুরু হয়ে গিয়েছিল। মাঝরাতে স্বামী স্ত্রী পার্টি থেকে ফিরছিল, এর মধ্যে পুলিশ তাদের আটক করলো এবং তল্লাশি নিচ্ছিল। স্বামীকে জিজ্ঞেস করলো, এই ভদ্রমহিলা আপনার কি হয়? স্যার, ইনি আমার স্ত্রী হয়। তো আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে ইনি আপনার স্ত্রী হয়? লোকটা খুব ভাবনায় পড়ে গেল, কিছুক্ষণ চিন্তা করলো, এরপর গাড়ি থেকে নামলো, অফিসারকে নিয়ে আড়ালে গেল, আস্তে আস্তে বলল, স্যার আমি আপনার 15 লাখ টাকার বাংলো আপনার নামে লিখা দিব, যদি আপনি একবার প্রমাণ করতে পারেন এই মহিলা আমার স্ত্রী না। তুষার ভাই, ভাবের চেয়ে ভঙ্গি বেশি, এর সবচেয়ে বড় উদাহরণ কি জানেন? সেদিন আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম যে আমার বাবা জানতে চায় তুমি কতটুকু ধনী, তাই তোমার সাথে দেখা করতে চাই। আমার বয়ফ্রেন্ড বলল, তোমার বাবাকে বলে দিও আমি কোনো গরিব ব্যক্তির সাথে দেখা করি না। ফারিয়া আপু, সেদিন ভিজা চুল নিয়ে আম্মুর বালিশে ঘুমাতে গিয়েছিলাম, মায়ে মনে করছে কাইন্দা বালিশ ভিজাইছি, এখন আমার লেগা পাত্র দেখতেছে। এক গ্রামে এক লোক ছিল মিথ্যা বলার জন্য বিখ্যাত। তার কাছে এক বুড়ি আসলো, তুমি না ওই লোকটা যে মিথ্যা বলার জন্য বিখ্যাত? আরে ধুরো, লোকের কথা বাদ দেন, আমি তো আপনাকে দেখে অবাক, এই বয়সেও আপনার এত সুন্দর ফিগার, এত সুন্দর চুল, এত সুন্দর গায়ের রং। বুড়ি বলল, হায় আল্লাহ, লোকেরা কত শয়তান হয়, এত ভালো লোকটারেও মিথ্যুক কয়।
সেদিন এক ভদ্রমহিলা এক উকিলের কাছে গেল, গিয়ে বলল, উকিল সাহেব আমার ডিভোর্স চাই। উকিল সাহেব বলল, আপনার বিয়ে হয়েছে কয়দিন? মাত্র 20 দিন। মাত্র 20 দিনের মাথায় আপনি ডিভোর্স কেন চাচ্ছেন? কি সমস্যা? কি করেছে আপনার স্বামী? ওইটাই তো সমস্যা, বেড়া কিছুই করে নাই। তুষার ভাই, মাঝরাতে যদি কোনো সুন্দরী নারীকে রাস্তায় একা দেখেন, সুযোগ নেবেন না, দায়িত্ব নেন। আপনার রেসপন্সিবিলিটি নেওয়া দেখে যদি সে আপনার প্রেমে পড়ে, তাহলে সুযোগ বারবার আসবে। সেদিন আমি মিরু ভাইরে ফোন দিলাম, মিরু ভাই কই আপনি? মিরু ভাই বলতেছে, রাইসা আমি একটু গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটিংয়ে আসছি শিশু পার্কে। কী ব্যাপার মিরু ভাই, গার্লফ্রেন্ডে নিয়ে শিশু পার্কে ডেটিংয়ে গেছেন? কে, আপনার গার্লফ্রেন্ড কি শিশু নাকি? আরে এভাবে বলছিস কেন, শিশু কেন হবে, ও 3য় শ্রেণীতে পড়ে। আচ্ছা রাইসা ফোন রাখ, সুমাইয়া কোলে ওঠার জন্য কান্নাকাটি করতেছে। ওকে ওকে, আমাদের বিচারকদের কেমন লাগলো সেটা জানতে চাই। শুরুতেই তুষার ভাই। অনেক ভালো ছিল, কিন্তু আজকে কোথায় আমার একটু মনে হচ্ছে একটু এনার্জি কম তোমার, কিন্তু তাছাড়া এমনি ভালো ছিল। এবং তোমরা যারা, আমি এর আগেও বলেছি, যারা সেকেন্ড রাউন্ডে এসছো নিশ্চয়ই ফাইট করে এসেছো, তোমাদেরকে তৈরি করে তারপরে এসছো। কঠিন জায়গা, কঠিন সময়, ভালো ছিল, খুব ভালো ছিল। ওকে, শবনম ফারিয়া। রাইসা তো অনেক ভালো পারফর্মার, আমি ওর পার্বতীর পারফরমেন্স এখনো ভুলতে পারিনি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে রাইসা আজকে যেই পারফরমেন্স দিয়েছে, রাইসা এর থেকে আরো অনেক 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 ভালো পারফর্মার। সো যদি নেক্সট রাউন্ডে আসো, আমি এক্সপেক্ট করবো যে তুমি এর থেকে আরো বেশি ভালো পারফর্ম করো, বিকজ ইউ আর ভেরি গুড পারফর্মার। ওকে, পার্বতীকে তিনি ভুলতে পারেনি, দেবদাসও ভুলেনি, কিন্তু আরো বেটার চাই। আমিন খান। রাইসা, সত্যি আমি আজকে খুব ডিজার্টেড, ট্রুলি। আমার আজকে তোমার পারফরমেন্স শুরুটা ভালো ছিল, কিন্তু এরপরে একদমই ভাল লাগেনি। টোটালি ডিজার্টেড আজকে, সরি। ওকে, বিচারকরা কেন এইভাবে বলে? যখন কারোর প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে তখনই এভাবে বলে, কিন্তু ভেঙে গেলে চলবে না। তোমাকে বলার কারণ হচ্ছে যেন তুমি পরবর্তীতে সেভাবে তৈরি হয়ে এই মঞ্চটাকে তোমাকে আলোকিত করতে হবে। অ্যাকচুয়ালি বাইরে না, কোথাও না, তোমার ফাইটের জায়গা অ্যাকচুয়ালি এখানটায় যখন তুমি ভালো করবে, সবাই তোমাকে ভালোবাসবে, তোমার প্রতি ফ্যান হবে। সো তোমাকে এখানে লড়তে হবে। একটা জোরে হাততালি হোক। ওকে, রাইসার প্রতি শুভকামনা সবার পক্ষ থেকে থাকলো। কিন্তু এবার ওই যে সে যে কি করে, একবার এক এক রকম কিছু, সেই রকস্টার যে এর আগে মাস্তানি করেছে এই মঞ্চে, আমাদের চোখের সামনে মাস্তানি করে অনেক টাকা লুটপাট করে নিয়ে গেছে। আজকে জানি না সে কি করতে চলেছে। বরিশালের সেই ছেলে ফাইম আমান সোয়াদ আসবে এবার। বরিশালের লঞ্চে খালইবকে দিলরু, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ধুম, দিব একটা ধুম। আমার বাড়ি আমাকে বরিশালে ভাই। হ্যাঁ, কোনো বাচ্চা জন্ম হয় না। কেন? বাচ্চা লঞ্চ হয়। তো হাসতে ইয়েস কার্ড পাইছি, ঢাকা আসতে হবে। তো আমি চিন্তা করলাম লঞ্চে ঢাকা যাবো। মানে আপনাকেও মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কেন পদ্মা সেতু দিয়ে আসবো না। কারণ আছে, আমি আমার স্যারের যাইয়া জিজ্ঞেস করলাম, স্যার পদ্মা নদীর উপরে পদ্মা সেতু হইছে না? স্যার কইল না, পদ্মা সেতু কর্ণফুলী নদীর উপরে। পাশ দিয়ে আমার বন্ধু বিরোধিতা করছে, স্যার কর্ণফুলী নদীর উপরে মানে? পদ্মা সেতু তো পদ্মা নদীর উপরে। স্যার কইল না, পদ্মা সেতু কর্ণফুলী নদীর উপরে। গার্ডিয়ানরা আসলো, স্যার পোলাপান্ডে কি ভুলভাল শিখাইতেছেন, পদ্মা সেতু কর্ণফুলী নদীর উপরে কেমনে হয়? স্যার কইল, দেখেন যতদিনে আপনি বকেয়া টাকা না দিবেন অতদিন পদ্মা সেতু কর্ণফুলী নদীর উপরেই থাকবে। বকেয়া টাকা দেই নাই, সুতরাং পদ্মা সেতু কর্ণফুলী নদীর উপরেই। তাই আমার লঞ্চে কইরা ঢাকা আসতে হবে। তা আমি লঞ্চে উঠলাম, বারান্দা দিয়ে যাইতেছি, হঠাৎ কইরা লঞ্চে ডেকে যাইয়া দেখলাম যে অনেকে তাস খেলতেছে। একজন উঠটা কইলো, একটা ছোট্ট কাজ করতে আমি একটু বাইরে যাব।
সে বাইরে গেল, একটু পরে যখন ফিরে আসছে জামা কাপড় সব ভেজা। আমি কইলাম ভাই কি অবস্থা, বাইরে কি বৃষ্টি হয়? কয় না, অনেক বাতাস আইতেছে। গন্ধে পেট মোড়ায় উঠছে ভাই, ওই জায়গায় আর থাকতে পারলাম না। চিন্তা করলাম এবার লঞ্চের রেস্টুরেন্টে যাই, একটু খাইতে হবে। হ্যাঁ, তো যাই দেখলাম যে ইলিশ মাছের দাম 400 টাকা পিস। 400 টাকা? বাইরে তো 150 টাকা কইরা বেছে। আমি কইলাম ভাই লঞ্চে কেন 400 টাকা? লঞ্চে কি ইলিশ মাছ পাওয়া যায় না? কয় ইলিশ মাছ ঠিকই পাওয়া যায়, তাই কাস্টমার পাওয়া যায় না। ঠিক ঠিক, একদম ঠিক। যাই হোক, খাইছি ওই জায়গায় বৈশা। কিন্তু এর মধ্যে দুইটা ছোট্ট কথা কই। হ্যাঁ, লঞ্চ জার্নি আমার মতো সিঙ্গেল পোলাপানের জন্য শান্তির, আর তালি কাপেলদের জন্য ক্লান্তির। সবসময় লঞ্চ জার্নি আমি কখনো মিস করি না, লঞ্চ জার্নি আমার ফেভারিট। কিন্তু একবার আমি সহ পুরো বরিশালবাসী একটা লঞ্চ জার্নি বয়কট করে দিছিলাম। কন্ত কেন? কারণ ওরা ওই জার্নির নাম দিছিল সামার ভ্যাকেশন। লঞ্চের ছাদে গেছি ভাই, খাওয়া দাওয়া শেষ করছি, বাতাস খাইতে হবে। লঞ্চের ছাদে চলে গেলাম। লঞ্চের ছাদে যায় দেখতেছি তালি কাপেল আর একটা ছেলে, মানে তাদের সাথে যুক্ত হয়ে এরা ঝগড়া করতেছে, তুমুল ঝগড়া রনি ভাই। তো এই যে এক মেয়ে নিয়ে দুই ছেলের যে ঝগড়া, এই মেয়ে আসলে কার গার্লফ্রেন্ড, এটা নিয়ে হেভি লাগছে। এই ঝগড়ারে আমরা কি বলবো? কি পানিপথের যুদ্ধ। তো ইতোমধ্যে এত কাহিনীর মধ্যে লঞ্চ শেষ পর্যন্ত আইয়ে আমার চাঁদপুর পর্যন্ত পৌঁছেইছে। হঠাৎ করে লঞ্চ থামে গেছে। হঠাৎ করে কোনা দিয়ে মিরু ভাই সে চিল্লিয়ে উঠছে, আপনারা করেন কি, চলেন নামে লঞ্চটা ঠেলা দিই, ওই দিন 50 জন নিখোঁজ। শেষ পর্যন্ত আমি আইয়া সদরঘাটে পৌঁছাইলাম। সদরঘাটে নামার পরে আমার নতুন একটা রিয়েলাইজেশন হইলো। কন্ত কি? সদরঘাট আর সুন্দরী মাইয়াগোর মধ্যে অদ্ভুত একটা মিল আছে, দুইটা কখনোই ফাঁকা থাকে না। লঞ্চ জার্নি শেষ করে শেষ পর্যন্ত আজকে আমি হাসর মঞ্চে। সবাই দোয়া করবেন যেন আমার এই লঞ্চের জার্নিটা মাঝপথে থেমে না যায়, আমি যেন শেষ গন্তব্য অবধি এই বরিশালের লঞ্চটা নিয়ে পৌঁছাতে পারি। থ্যাংক ইউ। বা শেষ মেসেজটা দারুণ দিয়েছে। এই লঞ্চ নিয়ে সে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে চায় এবং তার বলাতে সেই জেদ কিন্তু খুঁজে পাওয়া গেছে। আমাদের বিচারকদের কেমন লাগলো? শুরুতেই শবনম ফারিয়া। আমি জানি না আজকে কি সমস্যা হয়েছে। আজকে যে 3 জন পারফর্মার এখন পর্যন্ত পারফর্ম করেছে, আমার এই শোয়ের খুব পছন্দের 3 জন পারফর্মার, কিন্তু ওদের কাছ থেকে আমার যে এক্সপেকটেশন ছিল 3 জনের একজন আজকে সেটা রিচ করতে পারে নাই। আমি জানি না কেন। সোয়াদ সব সময় খুব ভালো পারফর্ম করে, আমি জানি না আজকে ওর কি হয়েছে, আজকে ওর কন্টেন্টে জোর নাই কেন। সোয়াদ, যদি তোমরা নেক্সট রাউন্ডে আসো এর থেকে আরও অনেক ভালো পারফর্ম করতে হবে। এই পারফরমেন্স তুমি যদি যখন এসছো প্রথম রাউন্ডে দিতা তখন ঠিক ছিল, থার্ড রাউন্ডে আমি এই ধরনের পারফরমেন্স নিবই না আমি। এবং তোমরা 3 জন এত ভালো পারফর্মার, তোমাদের কাছ থেকে আমি এরকম পারফরমেন্স নিতেই পারছি না। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড 3 জনের উপরে। প্রথম জার্নি কি লঞ্চে ছিল না? প্রথমে এসেছিলে হচ্ছে বাসে করে, আর আজকে এসছো লঞ্চে করে। ওহো, তাহলে এটা কীভাবে হবে? প্রথমে লঞ্চে করে আসতে হতো। ওকে, আমিন খান। আমি অনেকবার লঞ্চে করে বরিশাল গিয়েছি। তোমার ডেসক্রিপশনে যা যা আছে ফুল না হলেও মোটামুটি অর্ধেক পেয়েছি লঞ্চের মধ্যে। আসলে লঞ্চ জার্নিটা অনেক মজার। ওই কাঠ খেলা থেকে সবই আছে, অনেক এনজয়। আরো সুন্দর করার যেত মনে হয়, কন্টেন্টে অনেক কিছু ছিল আরো। আমার মনে হয় তোমরা একটু হালকাভাবে নিয়েছো, আমার কাছে কেন যেন ফিল হচ্ছে। হালকাভাবে নেওয়ার কিছুই নেই, সিরিয়াস হতে হবে তোমাদের সবাইকে। কারণ এখন কিন্তু যে কোনো সময় যে কোনো মানুষ চলে যেতে পারে। তো সো নেক্সট যারা আসছো বি কেয়ারফুল, এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার আর। তুষার খান। আজকে সত্যি মানে আমরা বসে থাকি তো প্রতিটা এপিসোডের আগে আমরা সবাই বসি যে তোমরা ভালো ভালো পারফরমেন্স করবে, আমরা দেখব, এনজয় করব, প্লাস তোমাদেরকে জাজ করব। কিন্তু আজকে খুবই শকিং, আমরা প্রত্যেকেরই আসলে মন খারাপ, আমাদের 3 জনেরই। তা আশা করি তোমাদের মতন পারফর্মাররা এরপরে যদি আসো খুব ভালো করবে, আরও চেষ্টা করবে। আচ্ছা,
তুষার ভাই আপনি ধরেন কোনো বাসায় গেছেন, কোনো আত্মীয় বাড়িতে, এক্সপেক্ট তো করেছেন আত্মীয় বাড়ি যেহেতু হেভি হেভি খাবার আসবে মনে করে না, কিন্তু ওই বলেছে যে আসেন একটা ডাল ভাত খাওয়াবো, সত্যি সত্যি দেখলেন ডাল ভাত, কি এক্সপ্রেশন কেমন হয়? আজকে কি এরকম অবস্থা? না, আজকে তো ডাল ভাতে আজকে অনেকটা ওরকমই, ঠিকই অনেকটা, কিন্তু ধর যে ডাল ভাত বলছে, ডাল ভাত খাওয়াইছি সেটা এক জিনিস, আজ বিষয়টা তো তা না, বলা হয়েছে যে আসো কাচ্চি বিরিয়ানি খাওয়াবো, আপনি গন্ধ পাচ্ছেন রান্নাঘর থেকে যে। হ্যাঁ, একটু বলতে চাই প্রবলেমটা এখানে না, প্রবলেমটা হচ্ছে ওরা সারা বছর কাচ্চি খাওয়াতে খাওয়াতে আমাদেরকে অভ্যস্ত করিয়েছে। এখন হঠাৎ করে ডাল ভাত দিলে তো এটা ভালো লাগবে না, কারণ আমি জানি ওরা কাচ্চিটাই সবচেয়ে ভালো করে। সমস্যাটা বুঝতে পেরেছো? এরকম না যে ওরা খারাপ পারফরমেন্স করছে, কিন্তু ওরা তো সবসময় আমাদেরকে এই জায়গার পারফরমেন্স দিয়ে আসছে তিনজনই, এমন না যে সোয়াদ বা আলাদা করে রিয়াজের কথা বা রাইসার কথা, ওরা তিনজনই খুব ভালো পারফর্মার, কিন্তু পারফরমেন্স তো এখানে দিয়ে এক্সপেকটেশন আমাদের ওখানে নিয়ে গেছে। ওকে ওকে, তো সোয়াদকে কি বলার, একটা জোরে হাততালি হোক। আর মুন্সিয়ানা দেখাতে হবে, নিজেকে নিজে ছাড়িয়ে যেতে হবে। যেমন 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 হচ্ছে কিভাবে ওই বেঞ্চমার্কটা ক্রিয়েট করা যায়। রবীন্দ্রনাথ নৌকা ডুবি লিখলো, কিন্তু তাকে ছাড়িয়ে গেল যখন জেমস ক্যামেরুন একটা লঞ্চ ডুবি করে দিল। যেই টাইটানিকটা ডুবালো না, সেই জায়গাটাকে ছাড়িয়ে চলে গেল, ওইভাবে ছাড়াতে হবে। আবার দেখেন একটু অবশ্য দেশকাল পাত্রভেদে একটু ডিফারেন্ট হয়। যখন সেই টাইটানিক ডুবে গেল, এই যে ইংলিশ করলো না, ওরা কিভাবে ওদের শোক প্রকাশ করলো, লন্ডন কিংবা আমেরিকান লোকজন, ওদের কষ্ট বহিঃপ্রকাশ একরকম ছিল। অ্যারাবিকরা তাদের দুঃখ প্রকাশ করলো, দুই একটা অ্যারাবিক প্যাসেঞ্জার ছিল, তারা শোক প্রকাশ করলো তাদের মতো করে। অথচ আমাদের যদি লঞ্চ ডুবি হয় ওই ওই সেম, তাহলে আমাদের শোক প্রকাশ কিভাবে? এবং কেউ যদি সান্ত্বনা একবার দিতে আসে, বলো বোন কান্দিস না, লঞ্চ ডুবির পর বোন কান্দিস না, বোন কান্দিস না, খাবা খেয়ে আরো দুইটা শেষ। ভাই আমার সোহাদ, এই যে চেঞ্জ হচ্ছিল হচ্ছিল হচ্ছিল, চেঞ্জ হতে হবে, আরো চেঞ্জ, এবং সেই চেঞ্জটা যেন আমাদের মনে থাকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, আজকে আজকে এদিকে 3 এদিকে 3, একটা কেমন কেমন এইদিকে লড়াই চলছে, কিন্তু ঠিকঠাক মার্কস আসছে না। বলেছিলাম যে দুর্দান্ত হবে, ছোট্ট একটা বিরতির পর দেখি, মানে এই কমেন্টসগুলো আমাদের পেছন পর্যন্ত যদি পৌঁছে থাকে, বলছি শেষ পর্যন্ত ফাইটটা দুর্দান্ত হবে, কারণ এর পরের লিস্টটা ধামাকা আছে। সিজন 7 এখানে 5 জন গ্রুমার, 3 জন জাজ, একটা জোরে করতালি হোক। রাবার ব্যান্ডের সঙ্গে আমি আবু হেনা রনি আছি আপনাদের সাথে, একটা জোরে তালি। আজকে যে ইংলিশ গান করলাম, তারপরে বিভিন্ন ভাষায় দুঃখ প্রকাশ করলাম, একটা অ্যারাবিক গান শোনাতে চাই। গেস্ট আসছে আজকে, অ্যারাবিক গান হবে না? হবে হবে। ওকে, অ্যারাবিক বুঝবে কিনা এটাতে আছে সেইটা। জামাল জামালু জামালু জামাল কুকু, এই জামাল জামালু জামালু জামাল কুকু। এই সরি সরি সরি, এ তো অ্যারাবিক না, এ তো বাংলা। আমি আমি বাংলায় গাবো, তাহলে বাংলায় গাবো। অ্যারাবিকটা সবাই বুঝবে না, এই অ্যারাবিকটা বাংলায় গাবো। ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম, লাউদি বানাইলাম ডুগডুগি, হারে লাউদি বানাইলাম ডুগডুগি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আচ্ছা কি হলো এটা? জামাল কদু গান কিভাবে এটা হলো? কিভাবে? যেই কদু সেই লাউ। প্লিজ ভাই, ওকে ভাই, আমি একটা অনুরোধ করবো,
শেষ করবেন। ওকে, আমাদের পরবর্তী পারফর্মারকে ডেকে নেব। নোয়াখালী সোনাইমুড়ি থেকে আসবে এবার আবিদ হাসান নীরব। আসসালামু আলাইকুম জাজেস। হ্যাঁ রনি ভাই। হ্যাঁ শবনম আপু, আপনাকে না আমার অনেক বেশি ভালো লাগে, ওকে, কিন্তু আমি না আপনাকে বলতে পারবো না যে আমি আপনাকে ভালোবাসি। কারণ ভালোবাসি শব্দটা না অনেক বেশি কনফিউজিং একটা ওয়ার্ড। ভালো মানে টাটকা, বাসি মানে পচা। লাভ শব্দটা কনফিউজিং। যখন তোমার লাভ হবে তখনই তোমার লস হবে। তুষার ভাই, যদি কখনো আপনার এক্স ফিরে আসে, যদিও আর আসবে না, তাও যদি আসে, তাইলে বুঝবেন শুধু ঠোঙ্গাটাই আসছে, আর মুড়ি অন্য কেউ খেয়ে ফেলছে। রনি ভাই, হ্যাঁ, কিছু কিছু মেহমান বাসায় আসলে ভাই আমার এত বিরক্ত লাগে। ওই দিন একজন আসছিল, বাসায় সোফায় বসে আব্বুর সাথে কথা বলতেছে। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমাকে দেখে আব্বুকে বলতেছে, আয় হায় এত বড় হয়ে গেছে। আমি ভাবতেছি শালা আমি তো লুঙ্গি পরে আছি, তারপরেও বুঝলো কেমনে? তো ওই দিন আমিন ভাইয়ের ওয়াইফ আমিন ভাইকে বলতেছে, শোনো আমাদের বাসার নিচে যে দোকানটা আছে ওখানে আর কখনো যাবা না। আজকে সকালে আলু কিনলাম, বেশিরভাগ আলুই পচা। যখনই যা কিনি সব সময় আমাকে ঠকায়। তখন আমিন ভাই বললো, দেখো এভাবে বলতে নেই, আমাকে কত শ্বশুরবাড়ি থেকে ঠকাইছে, আমি কি যাওয়া বন্ধ করছি? তো ওই দিন আমিন ভাইয়ের ওয়াইফ আর তার ছেলে গেল শপিং করতে। আচ্ছা। আমিন ভাইয়ের ওয়াইফ লাখ টাকা দামের একটা চামড়ার ভ্যানিটি ব্যাগ কিনলেন। এই দেখে তার ছেলে বলল, মা তুমি কি খেয়াল করছো তোমার একটা ছোট্ট শখের জন্য একটা জানোয়ারকে কত কষ্ট সহ্য করতে হয়েছে? এই শুনে ভাবি বলল, চুপ, তোরা তো কিছু দেখতে হবে না, তুই নিজেরটা নিজে দেখ। আর শুন, খবরদার কখনো নিজের বাবাকে জানোয়ার বলবি না। তো একদিন অনেক রাত হয়ে গেল, শাওন ভাই বাসায় ফিরছে না, এদিকে ফোনও ধরতেছে না। ভাবি তো ভয়ে টেনশনে তার মাকে কল দিল, বলল, মা তোমাদের জামা এখনো বাসায় ফিরে নাই, এদিকে ফোনও ধরতেছে না, আমি শিওর ওর কারোর সাথে সম্পর্ক আছে। এই শুনে তার মা বলল, তুই এত খারাপ চিন্তা করিস কেন রে মা, এমনও তো হতে পারে বাইক অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে আছে। তো আমাদের শাবনাম আপুর কারণে রনি ভাইয়ের জীবনটা প্রায় শেষ। শাবনাম আপু যখনই কাউকে লাভ দেয় রনি ভাই তাকেই জড়ায় ধরে। এখন তো এলাকার লোকজন বলতেছে রনি ভাই নাকি ছেলে হয়ে ছেলেকেই পছন্দ করে। তো ওই দিন রনি ভাই আমাকে বলতেছে, নীরব আজকে সকালে একটা ছেলে আমাকে বলতেছে আমি নাকি ছেলে হয়ে ছেলেকে পছন্দ করি। ভাইয়ের কথা শুনে আমার মাথা হয়ে গেছে গরম। বললাম, ভাই কে বলছে, আমাকে জাস্ট একবার বলেন, মেরে একদম মাথা ফাটাই দিব। ভাই বলতেছে, না রে থাক, বাদ দে, ছেলেটা অনেক কিউট ছিল। রনি ভাই, হ্যাঁ, বাজারে জিনিসপত্রের যে দাম, একটা টমেটোর দাম 50 টাকা। তো আমি বাজারে গেলাম, আমি 50 টাকা দিয়ে 3টা টমেটো কিনলাম। বলুন তো কিভাবে? প্রথমে দোকানে গেলাম, 50 টাকা দিয়ে একটা টমেটো কিনলাম, ওইটা নিয়ে আশেপাশের লোকজন দেখতাম, আরেকটা নিয়ে দিলাম দৌড়। পিছন থেকে দোকানদার গালি দিতে দিতে আরেকটা ছুঁড়ে মারলো, ওইটাও নিয়ে নিলাম। ওকে, আমিন ভাই শুরুতে। থ্যাংক ইউ নীরব, তোমাকে এই জন্য থ্যাঙ্কস দিচ্ছি যে আজকে মানে আমাদের নিজেদের মধ্যে যেটা নীরবতা চলছিল সে নীরবতা ভেঙে তুমি আলো ছড়ালে আজকের স্টেজে। ওকে, অনেক সুন্দর ছিল, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। একটা ফায়ার তো তোমার জন্য হয়, সুপার। ওকে, ওখানে আলো ছড়াবে উপস্থাপনায়, আর এখানে আলো ছড়ালো আমাদের আবিদ হাসান নীরব। শবনম ফারিয়া। নীরব ভালো পারফরমেন্স ছিল, স্মুথ ছিল, এবং যে পয়েন্টগুলোতে হাসা দরকার সেগুলোতে আমরা হাসতে পেরেছি। সো ইট ওয়াজ ভেরি গুড, ভেরি গুড। তুষার খান। নীরবে বলে বলে আমাদেরকে উচ্চে উঠাই দিছো তুমি, খুব ভালো ছিল পারফরমেন্স, খুব ভালো ছিল। তুমি যে বেঞ্চমার্কটা ক্রিয়েট করলে তোমাকে এরপরে আরও ছাড়িয়ে যেতে হবে, এবং যে বেঞ্চমার্কটা ক্রিয়েট করলে এটার জন্য তোমাকে আপাতত বেঞ্চে গিয়ে বসতে হবে। যাও। ওকে, এই যে নীরবতা যখন ভেঙেছে তখন আমি বলে দিলাম যে এক্সপেকটেশন এবার পূরণ হবে, কারণ ওই ছেলে কখনো
এখানে এসে আমাদের হতাশ করেনি। আসবে খুলনা খালিশপুর থেকে তারেক মাহমুদ। আসসালামু আলাইকুম জাজেস। ভাই ব্রাদার্স, বিজ্ঞানীরা বলেছে হাসলে নাকি হার্ট ভালো থাকে, কিন্তু আমরা বাঙালিরা যখন কাউকে হাসতে দেখি তখন বলি তোর কপালে আজকে নিশ্চিত দুঃখ আছে। দেন কেমনে হাসতিছে, নিশ্চিত কপালে দুঃখ আছে, আপনাদের না আমার। পৃথিবীতে দুইটা সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে ফিমেল। ইমেল কিভাবে ইউজ করতে হয় আমরা সবাই জানি। আমিন ভাই, ফিমেল নেটওয়ার্ক কিভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি। ধরেন আপনি চান আপনার কোনো কথা ভাইরাল হোক, সবার কাছে পৌঁছাক, বেশি কিছু করতে হবে না, একটা ফিমেলের কানে কানে যায় শুধু বলবেন, আর অবশ্যই এটা বলে দেবেন কথাটা কিন্তু কাউকে বলবা না। সেদিন আমি আমার বাবাকে বললাম, বাবা আমি সায়েন্টিস্ট হব। সায়েন্টিস্ট? সে কি জিনিস, সে কি করে? না না বাবা, সে বিভিন্ন জিনিস আবিষ্কার করে তারপর সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করে। ও তাহলে তো আমি অনেক বড় সায়েন্টিস্ট। হ্যাঁ কেমনে বাবা কেমনে? শোন, 25 বছর আগে একটা জিনিস আবিষ্কার করছিলাম, ওটা নিয়ে এখনো এক্সপেরিমেন্ট চলে। কি 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 বাবা? এই যে তুই। এই শুনে মা পাশের ঘর থেকে চিল্লায় বলতিছে, তোমার এক্সপেরিমেন্টের যে রেজাল্ট তা দেখে আমি ল্যাবই বন্ধ করে দিছি। ক্লাসে ম্যাডাম ক্রোমোজোম নিয়ে পড়াচ্ছে। শোনো বাচ্চারা, এক্স আর এক্স হলে মেয়ে হয়, এক্স ওয়াই হলে ছেলে হয়। পাশ থেকে রনি ভাই কোশ্চেন করছে, ম্যাডাম ওয়াই আর ওয়াই হলে কি হয়? তোর মতো ফাজিল পয়দা হয়। একজন ডাটা সায়েন্টিস্ট কখনোই তার কম্পিউটারের চাইতে তার বউরে বেশি ভালোবাসবে না। বলেন তো কেন? কম্পিউটারে সারাদিন টিপলেও কম্পিউটার এটা বলবে না, আজকে আমার মাথা ব্যথা করতেছে, থাক বাদ দাও। আমরা সবাই জানি শব্দের চেয়ে আলোর বেগ বেশি, কিন্তু আমি প্রমাণ করছি, আমি ফিজিসিস্ট, আমি প্রমাণ করছি আলোর চেয়ে শব্দের বেগ বেশি। কিভাবে? কিভাবে? আমার পাশের বাসায় রাতে আলো বন্ধ হয়ে গেল, শব্দ আসতেই থাকে। একজন মহাকাশ বিজ্ঞানী, সে তার টেলিস্কোপ দিয়ে একবার মহাকাশের দিকে তাকালো। তাকানোর পর খুব ভাবুক হয়ে একটা কবিতা লিখছে। কবিতাটা কি? আকাশ ভরা তারা। না 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 না, যেটা ভাবতেছেন ওটা না, ছড়িয়ে দিল কারা। সবসময় খারাপটা ভাবেন কেন? তবে কবিতাটা 3 লাইনের ছিল, আগে যেটা ভাবছিলেন ওই লাইনটা লাস্টে। তো একটা রকেট সায়েন্টিস্ট একবার তার বউকে প্রেগনেন্ট করছে। এখন তারপরে পৃথিবীতে রেখে সে মহাকাশে চলে গেছে। কিন্তু মহাকাশে যাওয়ার পর বলছে যে এখন বউর তো খোঁজ খবর নিতে পারতেছে না। ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার পর বউ হাজব্যান্ডকে তার ভাষায় মেসেজ দিছে, শোনো তোমার সার্কিটটা এইমাত্র লঞ্চ হয়েছে। সায়েন্টিস্ট এটা বুঝতেছে না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। সে তাকে কোয়েশ্চেন করলো, সার্কিটটা কি এন্টেনা সহ হয়েছে না এন্টেনা ছাড়া? থ্যাংক ইউ। ওকে, খুলনা খালিশপুর থেকে তারেক মাহমুদ। হাসি মুখটা ছিল, সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমাদের বিচারকদের কতটুকু মন ভরলো সেটা এবার আমরা জানবো। তারা হিসাব নিকাশ ভালো করে করছে, কারণ সায়েন্স এটা করতে হলে অঙ্ক ঠিকঠাক জানতে হয়, তাই অঙ্কে হিসাবটা কি হলো সেটা বলবে সবার আগে আমিন খান। ইয়েস তারেক মাহমুদ, সত্যি অনেক এনজয় করেছি আজকে তোমার পারফরমেন্স, এবং তোমার সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে একদম প্রথম দিন থেকে, প্রথম পারফরমেন্স থেকে এখন পর্যন্ত তুমি তোমার স্টাইলটা একদম একই রকম রেখেছো এবং ধীরে ধীরে সুন্দরের দিক, ভালোর দিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জিনিসটা সবচেয়ে ভালো ছিল, কখনোই ফল ডাউন হয়নি, বরং প্রত্যেকটা বারই তুমি নিজেকে আরও আপডেট করছো। এটাই তোমার সবচেয়ে বড় পজিটিভ সাইন। বেস্ট অফ লাক, অনেক সুন্দর ছিল। সরি, আমি আসলে আমিন ভাইয়ের সাথে একমত না আজকে, কারণ তারেকের বেস্ট পার্ট সবসময় থাকে তারেক যখন স্টেজে দাঁড়ায়ও খুব হাসি খুশি, খুব এনজয় করে পুরো জিনিসটা। আজকে আমার কাছে মনে হয়েছে যে তারেক অনেক নার্ভাস এবং অনেক ভেবে ওর জোকসগুলো বলছে, যেটা নর্মালি তারেক করে না। তারেক যদি নেক্সট রাউন্ডে আসো, আমি চাই আরও ভালো পারফর্ম করো। বেস্ট অফ লাক। আপনি পড়াশোনা কিসে করেছেন একটু যদি বলেন? আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে মাস্টার্স করতেছি। তাহলে তো ঠিকঠাক হওয়ার কথা। শবনম ফারিয়া,
সে পদার্থ বিজ্ঞানে খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছে। বলেন, একটু বলেন। সরি, কি? খুলনা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে মাস্টার্স করতেছি। ওকে। সো তাহলে মুখস্থ বলার কথা না, একটা সায়েন্টিস্ট, সায়েন্স। না, ওর কন্টেন্ট ভালো ছিল, কিন্তু ও ইউজুয়াল একটা মানুষের পারফরমেন্স থাকে না, ও সবসময় হাসি খুশি খুব এনজয় করে এবং সবসময় হাসেও, যে জিনিসটা ওর বেস্ট পার্ট, কিন্তু সেই জিনিসটা আজকে মিসিং ছিল। হ্যাঁ জি, মানে নর্মালি এক ধরনের জেস্চার থাকে না, ওই জেস্চারটা আজকে নাই। কন্টেন্ট খারাপ ছিল না, পারফরমেন্স খারাপ ছিল না, কিন্তু কনফিডেন্সটার অভাব ছিল। ওকে, বুঝলাম। আমি কি বলতে চাই, পদার্থ বিজ্ঞানে যারা ফেল করে তাদেরকেই বলে অপদার্থ। আপনার রেজাল্ট তো অনেক ভালো, ইয়েতে কেমন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কেমন কেমন অনার্সের রেজাল্ট কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো, আপনার দিক থেকে ভালো। ওকে, আজকের রেজাল্ট কি হয় সেটা আমরা দেখব। তুষার ভাই। হ্যাঁ তারেক, নতুন করে কিছু বলার নেই। তোমরা বোধহয় যে সেকেন্ড পারফরমেন্স জন্য তোমাদের একটু টেনশন বেশি থাকে, পারফরমেন্স কীরকম হবে এগুলো চিন্তা করলে পারফরমেন্স কখনোই তোমাদের লেভেলে হবে না। হ্যাঁ, খারাপ হয়েছে আমি সেটা বলবো না, বাট তোমরা যে লেভেলে পারফরমেন্স করো সেই লেভেলটা হবে না। নার্ভাসনেস একটা খারাপ জিনিস, খুব ক্ষতিকর জিনিস। তো পারফরমেন্স ভালো ছিল, সব ঠিক ছিল, কিন্তু ওই জিনিসগুলো মাথায় রেখো। আমি একটা প্রশ্ন করেছি সায়েন্সের স্টুডেন্টকে, যে কেন বিদ্যুৎ চমকালে আমরা আলো আগে দেখি, শব্দ পরে শুনি? শব্দম ফাড়িয়ে বলবে। শব্দের থেকে আলোর বেগ বেশি। হয়নি, আমি বলে দিচ্ছি কেন আমরা আগে দেখি পরে শব্দ শুনতে পাই। এর কারণ হচ্ছে চোখ হচ্ছে আমাদের সামনে, এই কারণে আমরা আগে দেখতে পাই। কান হচ্ছে আমাদের পেছনে, অনেকখানি দূরে। ওকে, অনেক অনেক শুভকামনা থাকলো। প্লিজ আবার দেখা হবে ইনশাল্লাহ। প্লিজ। এই পর্বের 5 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা দেখে ফেলেছি, ফলাফল জানাবো, কিন্তু তারপরেও আর একটি স্পেশাল পারফরমেন্স থাকবে আপনাদের জন্য উপহার হিসেবে, গিফট হিসেবে। আর গিফট কে পাবে সেটাও তো দেখতে হবে। লাকি সেভেন, লাকি সেভেন, লাকি সেভেন বলে না? হ্যাঁ, আমাদের এই স্টেজটা আগের চেয়ে অনেক আলোকিত কিনা? অনেক। কেন এত আলোকিত? কেন কেন বুঝতে হবে যে কেন এত আলোকিত। কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই যে আজকে নূর এখানে বসে আছে সবার মাঝখানে, নূরের জন্য হাততালি হোক। তারপরে এই যে আলো ছড়াবে উপস্থাপনায়, আরেকজন এসছে আলো ছড়াতে এসছে, রোজার জন্য জোরে হাততালি হোক। অ্যাকচুয়ালি রোজা ওখানে বসে বসে দেখছে এই করে এই হয়। আলো আসবেই, এই গ্রুপে মনে হয় তুমি আছো নাকি? আচ্ছা, আজকে ওই যে তুষার ভাইকে নিয়ে বলা হলো না যে মানুষ দুই বন্ধুকে ভুলতে পারে না, ক্লাসের বন্ধু আর ক্লাসের বন্ধু, বন্ধুকে ভোলা কঠিন। আজকে এত আলোর পেছনে আরও নিশ্চয়ই কারণ আছে, বুঝছি না যে এত আলো কেন। আজকে কি ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ সংযোগ কি খুব পারফেক্ট হয়েছে কিনা কি? হ্যাঁ, কেউ কি বলেছে যে আজকে বিদ্যুৎ সাপ্লাই যেন ঠিকঠাক থাকে? এর আগে কারেন্ট গেল না, ঘটনা কি? মানে কেউ কি কোনো হেল্প করেছেন আমি জানি না ভাই। আমিন ভাই, এর আগে মাঝে শুটিংয়ে কারেন্ট চলে যায়, আজকে যাচ্ছে না, এর কারণ কি? মানে এই কেমন করে বলবো কি কারণ, দেশে মনে হয় পর্যাপ্ত বিদ্যুৎ আছে এখন আছে, এবং আজকে তো কারেন্ট যাবেই না, কোনোভাবেই যাবে না। আজকে সংযোগ ঠিকঠাক আছে, যেমন বন্ধুত্বের মধ্যে সংযোগ আছে, ঠিক তেমনি এই আলোর সাথে সংযোগটা আছে। কোথায় সংযোগ? জাস্ট একটু আমাদের অতিথি এসছে, আমাদের আমিন ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড এবং তার ফ্যামিলি, জাস্ট একটু ছোট্ট করে তাদের সাথে কথা বলবো আজকের এপিসোডে। তারা এসছে, একটু প্লিজ প্লিজ একটু তারা আসবেন, একটু আসবেন। আপনারা সামনে থেকে আমাদের অনুষ্ঠান দেখছিলেন, কেমন লেগেছে একটু জাস্ট একটু জানতে চাই অনুভূতি। খুবই ভালো লাগছে এবং সরাসরি অনুষ্ঠান দেখে খুবই আনন্দ পাচ্ছি। থ্যাংক ইউ আমিন ভাই, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, আপনি এই যে আমরা এত বিদ্যুৎ নিয়ে বলছি, একটু বলেন আপনি কিসে আছেন একটু যদি বলেন। আমি ডেস্কোতে আছি, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার, উত্তরাতে বসি। ওকে, উত্তরা। আচ্ছা, আমাদের এই লাইন থেকে উত্তরা, ওখান থেকে আপনি আসসালামু আলাইকুম, আপনার কেমন লাগলো একটু যদি বলেন। অনেক ভালো লাগছে, অনেক থ্যাঙ্কস সবাইকে। আচ্ছা, থ্যাঙ্কস আপনাদেরকে। এই যে আপনাদের দুজন বাচ্চা আছে, আমরা আসলে একটু আফসোস করছিলাম আজকের এই এপিসোডটা নিয়ে, কারণ আমরা হয় কি আমাদের বাসায় যখন গেস্ট আসে, এটা আপনারা করেন কি না,
যে বাচ্চাকে এই আমার ছেলে কিন্তু খুব মেধাবী, হ্যাঁ ও যা পারে না। এই বাবা একটা গান বলো তো, গান বলো তো, গান বলো তো, একটা কবিতা বলো তো। এটা করেন, আমার বাসায় এটা করা হতো এবং এমনি দারুণ গাই। যেদিন গেস্ট আসছে আর সামনে আরে কবিতা বলতে বলতে ওইদিকে যেতে মানে কি যে অবস্থা হয়। আজকে অ্যাকচুয়ালি আমাদের অবস্থাটা তাই যে গেস্ট আসছে আজকে ফাটিয়ে দেবো, কিন্তু ওই দিনই কেমন যেন ঠিকঠাক হলো না। তারপরেও কি আপনাদের ভালো লেগেছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ওকে, তোমার নাম কি? নাইফা। নাইফা, তোমার কেমন লেগেছে একটু বলো। অনেক ভালো লাগছে। ভালো লেগেছে? ওকে, তোমার কেমন লেগেছে একটু জানতে চাই। অনেক ভালো লাগছে। কি ভালো লেগেছে একটু বলো। সবকিছু ওকে, থ্যাংক ইউ আমাদের আমিন ভাইয়ের গেস্ট, তার মানে আমাদের গেস্ট। আমরা অনেক খুশি হয়েছি, একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। আপনাদেরকে বলবো যে আমাদের মন ভরেনি, আপনাদেরকে আমরা ঠিকঠাক প্রেজেন্ট করতে পারিনি। এরপরে এপিসোডটা আপনারা আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? ওকে, যেহেতু এসছে ওই যে হয় না যে এই দেখাও কিছু একটা দেখাও। আচ্ছা ওকে, এই দুই বাচ্চার জন্য অন্তত অনারে, তাদের অনারে আমি একটি গাণিতিক গান শোনাতে চাই। এটা আপনাদের জন্য, ঠিক আছে? গাণিতিক একটি গান। ওকে, সবাই যারা যা পারেন আমার সাথে গাইবেন। রোজা ভাবছে আমি ইংলিশ দিয়ে উঠবি, গাণিতিক কি হতে পারে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 28 29 30 31 32 ওকে 33 5 মার্ক উঠে গেছে। একটা জোরে হাততালি। থ্যাংক ইউ। 33 পর্যন্ত 5 মার্ক উঠে গেছে। এইটুকু চেষ্টা ছিল আপনাদের জন্য। আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, কারণ আপনারা শুধু সামনাসামনি না টিভিতে বসে দেখছেন। আপনারা খুব লাকি সামনাসামনি দেখলেন, কারণ টিভিতে অনেক কিছু কেটে বাদ দেওয়া হয় এবং পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো আয়োজনটা থাকে। আপনারা থাকবেন আশা করি। অনেক ধন্যবাদ। প্লিজ ওকে, বিয়ে হয়নি কার কার এখানে? বিয়ে হয়নি কার কার? রোজা হাত তুলে না কেন, ঘটনা কি? ওকে, বিয়ে হয়নি কার কার? আচ্ছা এখানে দেখি কয়জন মেয়ে কয়জন ছেলে? এইবার সাইফুল ভাই বলছে এইবার হাত তুলি। সবচেয়ে মজা মোস্তফার ছেলেও হাত তুলছে। এটা জোস। কারা কারা বিয়ে করেনি? তুমি হাত তুললে কেন, কি মনে করে? আমিও তো বিয়ে করিনি। ওকে, বুঝতে হবে কোন ঝাড়ের বাস। ওকে, আমি দর্শকদেরকে বলতে চাই আমাদের শুটিং চলমান আছে, আমাদের গেট খোলা আছে। আপনারা ইচ্ছে মতো আসবেন, এখানে বসবেন এবং সামনাসামনি আপনারা সমালোচনা করবেন। ভালো লাগছে কি লাগছে না, যারা টিভির সামনে তাদের জন্য হাততালি হোক আমাদের। ওকে, এই যে বললাম কার কার বিয়ে হয়নি, এখানে ছেলে মেয়ে মিলিয়ে মোটামুটি সমান সমান হয়ে গেল। রোজার গার্ডিয়ান যেহেতু আসছে, মেয়েকে জলে ফেলে দেবে কিনা সিদ্ধান্ত নিতে পারে এখান থেকেই। ওকে, আমরা যাদের বিয়ে হয়নি তাদের জন্য একটু পাত্রপাত্রী দেখা দেখি আমরা করতে পারি। কে আসবে? ঘটক টটক লাগবে তো নাকি? তাছাড়া তো কেমন আমরা করে দেবো নাকি? আমাদের দুজন প্রিয় পারফর্মার আসছে সিজন 5 থেকে, আজিজুল হক এবং ইমন। এই ফেসবুক আসার পর থেকে আমার কাজী অফিসের অনেক উন্নতি হয়েছে। না মানে ইদানিং আমার কাজী অফিসে প্রতিদিনই কিন্তু 2-4টা করে বিয়ে হয়। আর এর জন্য আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই মার্ক জুকারবার্গকে, ওই ফেসবুকের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, ইদানিং আমি নতুন অফিস করেছি, দেখা যাক 2-1টা মক্কেল কিংবা কাস্টমার আসে কিনা, তাহলেই লাভ। কাজী সাহেব আছেন? কাস্টমারের গলা পরে হচ্ছে। আরে কাজী সাহেব কই? আরে আসেন আসেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ কি সুন্দর চেহারা। আরে কি করছেন কাজী সাহেব? কিন্তু আপনি একা আসছেন, আর কাউকে দেখতেছি না যে। একা মানে? না মানে কাজী অফিসে আসছেন অথচ আপনি একা আসছেন কেন? ও পাত্রী? হ্যাঁ, পাত্রী জ্যামে আটকা পড়ছে। আরে ভাই কেমন পাত্রীকে পছন্দ করলেন যে জ্যামে আটকে থাকে? মেয়ে মানুষ তো মেকআপ করতে একটু দেরি হয়।
আচ্ছা মেয়ে কি করে? ও মেয়ে, হ্যাঁ, ও তো খেলোয়াড়। খেলোয়াড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তা কি খেলে? ওই ছেলেদের মন নিয়ে খেলে। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা কোন খেলা খেলে? আরে ভাই, আমি তো মনে করেন যে ফাউল করছিলাম পেন করতে, তা এখন সেটা প্লান্টিং হবে আজকে। আর মানে তুইও কিন্তু একেবারে কম খেলোয়াড় নস। আচ্ছা কাজী সাহেব, এই ঘটনা হচ্ছে যে ও কিন্তু শুধু খেলোয়াড় না, ও খবরও পড়ে। কোন চ্যানেলে খবর পড়ে? এনটিভিতে তো? না না, ওই খবর পড়ে বাংলা কাগজে, পড়ায়া উল্টায়া উল্টায়া। এই পাত্রী পছন্দ করার চেয়ে তো সারা জীবন ব্যাচেলার থাকা অনেক। আরে ভাই, সেটা ভাগ্যের বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে যে কাজী সাহেব, বিয়ের খরচটা কত? বিয়ের খরচ আমি কি জানি, আমি তো এখনো খরচ চালায়া যাচ্ছি আর কি। ওইটা না, আমি বলতেছি আমি তো বিয়ে করতে আসবো, এটা ফি বাবদ। ফি বাবদটা কত টাকা? আরে এটা তো সামান্য ঘটনা। মনে করেন যদি আপনি বিয়ে করেন মাত্র 1500 টাকা, আর যদি আপনার সাক্ষী না থাকে তাহলে সাক্ষী বাবদ আরো 1000 টাকা। আচ্ছা আপনি বিয়ে করছেন? না, এখনো বিয়ে করি নাই। বলেন কি, আপনি তো চুলদারি পাকায় গেছে, তো বিয়ে করেননি কেন? আরে ভাই, নতুন নতুন পাত্রী আমি পছন্দ করি ঠিকই, কিন্তু ওই যে মাইনে পাইলে আর ভালো কাস্টমার পাইলে অন্যের সাথে বিয়ে দিয়ে দেই। আচ্ছা কাজী সাহেব, একটা কথাটা হচ্ছে যে পাত্রী বয়সটা, বিষয়টা পাত্রীর বয়সটা কত প্রয়োজন? বয়স এখানে কোনো ফ্যাক্টর না, তবে বয়স অবশ্যই 18 হতে হবে। 18 কিন্তু একটা সমস্যা হয়ে গেল। কি সমস্যা? যে আমার যে হবু বউ আসতেছে, ও তো এখন 18 হয়নি। এইটা কোনো সমস্যা না। আপনার যদি বয়স কম হয় তাহলে আমরা ভুয়া সার্টিফিকেট দিয়ে ওকে 18 বছর বানায় বিয়ে করা দেই। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত আরো 500 টাকা দিতে হবে। 500 টাকা? তাহলে মোট চার্জ কত হলো? মোট চার্জ 3000 টাকা। 3000 একটু বেশি হয়ে গেল না? 3000 টাকা বেশি যদি হয় তাহলে আপনার জন্য স্পেশাল একটা প্যাকেজ আছে। কি প্যাকেজ? প্যাকেজটা হচ্ছে যদি আপনি এখানে বিয়ে করান আর যদি ওই পাত্র পাত্রীকে আমাদের এখানে ডিভোর্স করান তাহলে আপনার জন্য রয়েছে 50% ডিসকাউন্ট। আরে মানে হইলো আমরা বিয়ের পাশাপাশি ডিভোর্সও করাই। আরে আমি তো একটা খারাপ মানুষ। আরে ভাই, আপনি বিয়ে করানোর কাজ, কিন্তু আপনি দেখে ভাঙার উদ্দেশ্যটাই বেশি। আপনি তো জঘন্য মানুষ। এই কিসের জঘন্য? আরে ভাই, বিয়ে একটা পবিত্র সামাজিক বন্ধন, এটা মানুষ গড়ায়, আর আপনি এটা ভাঙেন। আপনি তো একটা জঘন্য। এখানে তো একটা প্রশ্ন রে ভাই। কি প্রশ্ন? একটা বিয়ে পড়ালে আমি পাই 3000, আবার একটা ডিভোর্স করালে পাই আমি 10,000। এখন আপনারাই বলেন কোনটাতে লাভ বেশি? আরে ভাই, এটা লাভ যাই হোক, কিন্তু আপনি তো বিয়ের কাছে একটা মনে করেন মন্দ কাজ করতেছেন। আপনি জঘন্য মানুষ, কুলাঙ্গার মানুষ। আপনি এই যে বিয়ের করার যে ভাঙিচ্ছেন বেশি, এটা যাই হোক, আপনার কাছে একটা বিয়েই করতে পারবো না। থাকেন, আমি আসি, বিয়ে করা যাবে। আরে যান। তবে হ্যাঁ, শুনে রাখেন, ওই কান টানলে মাথা আসে। তার মানে কি, ওই কাজই না থাকলে ওই কারো কিন্তু বিয়েও হবে না। ধন্যবাদ। ঠিক আছে। ওকে, দীর্ঘদিন পর দুইজন, সেই সিজন 5 এর পর আজকে আবার এলাকাতে ওই দুইজন দুর্দান্ত পারফরমেন্স করেন, এলাকার মানুষের মন জয় করেন। একটু বলেন। আসলে আমাদের একসাথেই পথ চলা, এবং আমরা গাইবান্ধা কমেডি ক্লাব নিয়ে কাজ করছি। এবং এবার সিজন 7-এও কিন্তু আমাদের এলাকা থেকে সোহান আছে পারফর্মার, সে আমাদের কমেডি ক্লাবেরই সদস্য। আমরা পারফর্মার ছিলাম, এখান থেকে আমরা চলে যাওয়ার পর এনটিভি আমাদেরকে সেই পথটা দেখিয়েছে, আমরা নতুন নতুন সদস্য তৈরি করছি। ওকে, বাহ। সেই সাথে পেশায় আপনি একজন? পেশায় আমি একজন প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। চিন্তা করেন একটা অবস্থা, একজন প্রধান শিক্ষক, সে কমেডিয়ান তৈরি করছে। এটাই হলো কাজের কাজই আসলে। না, এটা একটা খুবই আমাদের একটা পজিটিভ সাইন যে এটা যে সমাজ পরিবর্তনে আসতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেক কিছু সিরিয়াসলি মানুষ নেয় না, কিন্তু জোকসের মাধ্যমে অনেক সমাজের অনেক কঠিন কঠিন বাস্তবতা আমরা সমাজের কাছে তুলে ধরছি। উনি যেটা উপলব্ধি করতে পেরেছে যে প্রধান শিক্ষক মানে যে সবসময় গুরুগম্ভীর হয়ে থাকবে, এখন দিন চেঞ্জ আসছে, মানুষের মন মানসিকতা চেঞ্জ আসছে, তো সে অনেকভাবে মানুষকে সচেতন করা যায়। এই জন্য আপনাকে স্যালুট জানাই যে আপনি একজন শিক্ষক হয়েও আপনি একটা কমেডি ক্লাব আপনার চালাচ্ছেন এবং মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছেন। আপনাদের পারফরমেন্স খুবই ভালো লেগেছে আজকে। মানে ভাবা যায়, মানে আমার ক্ষেত্রে যেরকম হয়েছিল, আমার বাবা মা আমি কমেডি করি বলে সেই রাগারাগি করেছিল। মনে করেন এরকম এক বাচ্চা ধরে নিয়ে গেছে, হ্যাঁ আমার ছেলে কমেডি করে স্যার, আর বলেন না ওকে মানুষ করেন, মানে ও কমেডি করে। তখন বলল আপনি তো জায়গা মতো আসছেন, প্রধান শিক্ষক নিজেও কমেডি করে। সবটা ফাড়িয়ে আপনি তো ফার্স্ট টাইম দেখলেন, ভালো লেগেছে?
সবচেয়ে বেশি ভালো লেগেছে এখন সব স্তরেই হচ্ছে কমেডি প্র্যাকটিস হচ্ছে এবং অন্যান্য যেটাই পেশা হোক অনেক সিরিয়াস পেশার মানুষজন এটাতে আসছে, এটা একটা জিনিস যেটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, আর অ্যাপ্রিসিয়েট তো আরও কারণে করা উচিত। দেখি যে আপনার জন্য কোনো ডিসকাউন্টে একটা সম্বন্ধ। উনি প্রাইমারি স্কুলের টিচার, প্রাইমারি স্কুলে সব সর্বোচ্চ যে বয়সী বাচ্চা থাকে তার বয়স 10 বছর। উনি কি দেখবে আমার জন্য? ঠিক আছে, কাজীর কাছে আমরা আর কি দেখি। হ্যাঁ তুষার ভাই মনে আছে না সেই? হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে টিচার, আর তখনও তো ডুয়েট ছিল না, আমার সেটাই মনে পড়ছিল যে টিচার একজন ছিল। কিন্তু তুমি এখন কি করছো? যে আমি এখন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে একটা প্রোগ্রামের সাথে যুক্ত আছি। আচ্ছা, পদক্ষেপে তো বোধহয় রাইট। হ্যাঁ, এবং তার মাধ্যমে পদক্ষেপে মোটামুটি অনেক কমে থাকার ব্যবস্থা করেছে। এই কারণে জাহাঙ্গীর ভাই তার প্রতি খুবই কৃতজ্ঞ। না, ভালো ছিল। আর স্কুলের প্রোগ্রামে কিরকম প্রোগ্রাম করা হয়? হ্যাঁ, গুড, ভেরি গুড। না, পুরান কথা মনে হচ্ছিল, ভালো ছিল, ভালো লাগছে। এবং ওকে, আমি একটা প্রশ্ন করতে চাই যে কাজী সাহেব, কোন কাজী বিয়ে পড়ায় না? রিপন কাজী না, কাজী মুস্তফা। সে বরং নিজে বিয়ে করারও ধান্দায় আছে। ওকে, দুজনের জন্য হাততালি হোক। থ্যাংক ইউ। পুরাতন মানুষ আসলে আমাদের বুকটা আনন্দে ভরে যায়, গর্বে ভরে যায়। বলি যে পদক্ষেপে জব করে আর আজকে বিয়ের পদক্ষেপ নিয়ে এখানে এসেছিল। সো পদক্ষেপ থাক, ওইখানে ফিরে যেতে হবে। আর এই 5 জন পারফর্মার প্লিজ এখানে চলে আসবে। দুর্দান্ত 5 জন, কিন্তু কে পাবে মার্সেলের তরফ থেকে আকর্ষণীয় উপহার? এটা আমি অফ টপিক বলছি। আজকে যদি আমার ক্ষমতা থাকতো আমি কাউকেই আজকে বেস্ট পারফর্মার দিতাম না, মানে এদের মধ্যে থেকে। হ্যাঁ, কিন্তু যে এর মধ্যে যে কোনো যে দাঁড়িয়ে থাকা, মানে ওটা এখন সিস্টেমের জন্য আজকে দিতে হচ্ছে। মানে এই 5 জনকে দিতেন না, এখানের মধ্যে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে যে কোনো একজনকে দিতেন। সো আজকের বেস্ট পারফর্মার মোহাম্মদ আবিদ হাসান নীরব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। আমরা স্বাধীনতার মাসে আছি এবং স্বাধীনভাবে আমাদের অস্ত্র নিয়ে আপনাদেরকে হাসানোর জন্য চেষ্টা করছি। আমাদের অস্ত্র হচ্ছে মুখের ভাষা। আপনাদের মন থেকে ভালোবাসা যেটুকু পেয়েছি সেটাই আমাদের সম্বল। আশা করি আপনারা ভালো থাকবেন এবং প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবারে দেখতে থাকবেন রাত 9:30 শুধুমাত্র NTVর পর্দায় যে আয়োজন নিয়ে আমরা ফিরে আসি। বারবার সেই আয়োজনের নাম মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। আজকের মতো বিদায়। ভালো থাকুন, হাসি খুশি থাকুন।